এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভোগ করার জন্য তৈরি হয়েছে, কিন্তু কিছু জিনিসের সুখ ভোগার জন্য মানুষ এই ছোট শরীরে একটা বড় আকারের লোভ পুষে নেয়। তারা ভুলে যায় যে লোভ করলে কতটা ক্ষতি হতে পারে। লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই, চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল, সে সরকারি সড়কের নকশা দেখিয়েছিল আমাদের। আরে কোনো কাজের কথা জানতে পারা গেছে নাকি সব ফুসকি বম বেরোলো? ফুসকি বম না ভাই, হাত গোলা বেরিয়েছে, তাও আবার অনেক বড় রকমের। সরকারি সড়ক, গ্রামের শেষ দিকে যে ওই দয়ানন্দ থাকে না, ওর জমি থেকে বেরোচ্ছে। আর এটাই নয় ভাই, তার জমির প্রায় 10 একর জমি ইন্ডাস্ট্রিয়াল করিডোরে আসবে বলছে। দয়ানন্দের নাতি তো শহরে থাকে, তাই না? হ্যাঁ ভাই। এর মানে যদি তার জমি এক্ষুনি কিনে নিই, তাহলে আমরা গোটা জীবন আনন্দে কাটাতে পারবো। হ্যাঁ ভাই, একদম এটাই সত্যি। বলো তাহলে কি করতে হবে এবার? এটা তো এখন দয়ানন্দই বলতে পারবে যে এবার কি করতে হবে। দেখ বড়, তোর পা কবরে ঝুলছে, এই জন্যই বলছি, এই জমির সম্পত্তি থেকে প্রেম ত্যাগ করে এই কাগজের উপরেও সই করে দে, নিজের জমি আমাদের নামে করে দে। আর যদি তোকে ভয় লেগে থাকে যে আমরা তোর থেকে ফ্রির জমি জায়গা নিচ্ছিলাম, তাহলে চিন্তা করিস না, তোর জমির যত টাকা হয় তার পাই পাই তুই পেয়ে যাবি। আর মৃত্যুর আগে অবধি আনন্দেই বাড়িতেই থাক, কেউ কিচ্ছু বলবে না তোকে। কৃষকের জন্য তার জমি মায়ের সমান হয়, আর মায়ের বোঝাপড়া করা হয় না। তোমরা এখন যেতে পারো, দরজা সামনে আছে। কাকা, বুড়ো হাড়গুলোকে যৌবন রক্তের মতো টকবক করা উচিত না, হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন নিজের ডায়লগ বাজি বন্ধ কর আর চুপচাপ সই করে দে। দাদা, আপনারা কাকার সাথে এভাবে কেন কথা বলছো? যদি কাকা জমি বিক্রি করতে না চায়, তাহলে আমাদেরকে তার সিদ্ধান্তে রেসপেক্ট করা দরকার। আমার হিসেবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার। ছোট, নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, শহরে জীবন কাটাতে কাজে লাগবে। আমরা এখানে জমিতে হাল চালিয়ে তোর শহরের খরচ পুরো করি না, আমরা সেগুলো কাজ করে আয় করি। সেই জন্য নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, সই তো এর বাপও করবে। আবে ও বুড়ো, করে দে জমি আমাদের নামে, না হলে তোর আঙুলের ছাপ নিয়ে আমরা তোকে তোরই জমিতে পুঁতে দেব। যেটা করার করে না, কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি এই জমি বিক্রি করব না। মরে গেলে এইসব ছাতিতে নিয়ে যাবি নাকি? ছাতিতে যাক বা না যাক, কিন্তু মরার পরে এটা জেনে খুশি হব যে আমার জমি আমার ছাতিতে আছে। দাদা, দাদা এসব কি করছো তোমরা? মরে যাবে ও। আরে দাদা থামো, দাদা থামো, থামো দাদা। দাদা ছেড়ে দাও তাকে, এটা ভুল। ঠিক ভুলের পরিভাষা আমাদের সামনে চলে না ছোটু, আমরা যা করি সেটাই সঠিক হয়। আর চিন্তা করিস না, আমরা একে মারতেই যাচ্ছি। তিনজন ভাইয়ের ওপরে তাদের লোভ মাথায় চড়ে নাচছিল। তাদের লোভের সামনে এখন মানুষের জীবনের কোনো দাম ছিল না, কিন্তু বুড়ো এখনো বেঁচে ছিল। তার চেহারায় মৃত্যুর আতঙ্কের জায়গায় হাসি ভাসছিল। এত বৃষ্টিতে ছাতার পেছনে নেত্রপাল বুড়োর আঙুল কেটে দিল আর সব কাগজপত্রে তার আঙুলের ছাপ নিয়ে নিল। আমি আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। আমার জমি আমার ছাতিতে থাকবে। ভাই, আজ মদের প্রত্যেক গ্লাসের সঙ্গে দয়ানন্দের কথা মনে পড়ছিল। গত বছর যখন আমরা ওর জমি কেড়ে নিয়েছিলাম, তখনও এরকমই আবহাওয়া ছিল। শালা কি বলছিল? আমার জমি আমারই ছাতিতে থাকবে। কাউকে মেরে দিয়ে তার আবার মজাও ওরাও। কত বাজে তোমরা সবাই।
এই জীবন একটা জঙ্গলের মতো ছোট, যেখানে বাঘ সব সময় দুর্বলদের খায় আর কখনো এর জন্য দুঃখ পায় না। তোর চিন্তার সূচ অযথা একটা জায়গায় আটকে গেছে ছোট, আগে এগো আগে। কিন্তু ভাই, ওই মরে যাওয়া হাড়গুলো একটা আরো কথা বলেছিল, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। যদি সে সত্যি এসে যায় তখন? আরে বড়, তুই তো এই সবে একটা ব্যাগ খেয়েছিস, আর কি সব জাতা কথা বলে যাচ্ছিস? হ্যাঁ, মদ খা শান্তিতে, মরে যাওয়া লোকের আবার কখনো ফিরে আসে না। আরে কিন্তু ভাবো, যদি সে সত্যি ফিরে চলে আসে তখন? তাহলে সে সব শয়তানদের শেষ করে দেবে, যেভাবে ভগবান রাম রাবণকে মেরে করেছিল। আমি বলেছিলাম না যে আমি ফিরে আসব? আমি এসে গেছি তোমাদের সবাইকে নিয়ে। না না, এটা হতে পারে না। কিন্তু কিন্তু এ তো মরে গেছিল রে ভাই। প্রাণ বাঁচাতে হলে পালাও। আমাকে আমাকে ক্ষমা করো কাকা, আমি ভুল করে ফেলেছি। আমি তোমাকে তোমার পুরো জমি ফিরিয়ে দেব। আমি আমি তোমাকে আরো 10 একর জমি দিয়ে দেব, শুধু আমাকে মেরো না। মৃত্যুকে সামনে দেখে তোর মতো সমস্ত লোভী মানুষ মৃত্যুকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করে, কিন্তু পাগলা, এই ডিলটা দেওয়ার আগে একবার এটা তো ভেবে নিতিস যে এই জমির এই মরে যাওয়ার লোকটা এখন এটা নিয়ে কি করবে। বল, কি করবে? তোমাকে আমার থেকে ভয় পাবার দরকার নেই খোকা, তুমি ভালো মানুষ। কিছুদিনের মধ্যে আমার নাতি দিল্লি থেকে এখানে আসবে। আমার জমি তার নামে করে দাও, না হলে আমার জমি আমার ছাতিতেই থাকবে। বুঝতে পারছো তো? দরকারের চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে লোভকে জন্ম দেয়, আর লোভ শয়তানকে, আর শয়তানের সর্বনাশ অনেক আগে থেকেই নিশ্চিত থাকে। ডাক্তারকে ভগবানও বলা হয়, এটা একটা বিশ্বাসের সম্পর্ক হয়। কিন্তু কি হতো যদি জীবন দান যে করে সেই মৃত্যুর শয়তান হয়ে যায়? যেটাকে অমৃত ভাবা হয় সেটাই বিষ বের হয়। ডাক্তার অংশুমান খুবই যোগ্য ছিল। কতজন লোক হবে যারা তাদের রোগের চিকিৎসা হওয়ার পর তাকে আশীর্বাদ দিয়ে গেছে, কিন্তু সেই রাত তার মাথায় শয়তান এসে বসে গেছিল। দাঁড়াও সিস্টার, এটা কি করছো? নাথিং ডক্টর, পেন কিলার দিচ্ছিলাম। সকাল অবধি এর জ্ঞান ফিরে যাবে আর পুলিশও এসে যাবে। তারপর সবাই জানতে পেরে যাবে যে কোন শয়তান এর সাথে এসব করেছে। নো নো, তুমি জেনারেল ওয়ার্ডে যাও, আমি একে সামলে নেব। ওকে ডক্টর। হ্যাঁ বিবেক, বল। দাদা, তুমি কাজ করে দিয়েছো? না, এখনো না। তাহলে কবে করবে দাদা? যদি ওর জ্ঞান ফিরে যায় আর পুলিশকে সব বলে দেয় না, তাহলে দাদা প্লিজ আমাকে বাঁচাও দাদা। শুধু 5 ঘন্টা আগের কথা, বিছানায় জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে সোমা বিবেককে আস্তে গাড়ি চালানোর জন্য জিদ করছিল, কিন্তু বিবেক গাড়ির স্পিড বাড়িয়েই চলেছিল, বারবার বিয়ার খাওয়ার জিদ করছিল। আরে বিয়ার খেলে কিছু হয় না, আরে ইটস জাস্ট লাইক এ কোল্ড ড্রিঙ্ক। দেখো, আমি এখন অবধি 3টে খেয়ে ফেলেছি, কিছুই হয়নি তো। হয়েছে কিছু বলো? বিবেক, আমি বাচ্চা নই, দরকারের থেকে বেশি খেলে বিয়ারেও নেশা হয়ে যায়। তুমি শুধু গাড়ি আস্তে চালাও প্লিজ, আমার ভয় করছে।
আরে তুমি কি এটা শোনোনি নাকি? ভয়ের পরে জিত আছে। আর এমনিতেও আজ একটু আলাদা করার ইচ্ছে হচ্ছে। নিজের ইচ্ছেটাকে নিজের কাছেই রাখো আর আমাকে বাড়ি পৌঁছে দাও। এই ভারী বৃষ্টিতে এত ভালো সুযোগ আমি ছাড়তে পারবো না সোমা। আজ তোমাকে আমার খিদে মেটাতেই হবে। বিবেক, কি করছো তুমি? বিবেক, হাত ছাড়ো আমার। তোমার নেশা হয়ে গেছে বিবেক, ছাড়ো। আজ আমি তোমাকে বাড়ি পৌঁছানোর জন্য সঙ্গে আনিনি। আজ আমি তোমার থেকে তোমার জন্য খরচ করা একটা টাকার লাভ ওঠানোর জন্য এনেছি। আজকে আমি তোর থেকে নিজের তেষ্টা মেটাবো। বিবেক, কি যাতা বলছো? ছাড়ো আমাকে। জানোয়ারদের মতো বিহেভ করো না, লিভ মি। ছাড়ো আমাকে। আমি জানোয়ার, জানোয়ার আমি। হ্যাঁ, তুমি জানোয়ার। তাছাড়া একটা কথা বলি, তোমার থেকে ভালো তো কুকুররা হয়। তোমাদের মতো ঠকবাজের থেকে অনেক গুণে বেশি নিষ্ঠাবান হয়। ছাড়ো আমায় বিবেক, আমি বললাম না ছাড়ো আমায়। সোমা, তোকে তো থাপ্পড় লাগা মাত্র বিবেককে ছটকা লেগে যায়। ও সোমার হাত ছেড়ে দেয়। সোমা বৃষ্টিতে গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে যেতে লাগলো। গাড়ির ভেতরে বসে বিবেকের রাগ ক্রমাগত বেড়েই যাচ্ছিল। ওর মাথায় জানোয়ার আর কুকুরের কথাটা ঘুরঘুর করে। নিজের সঙ্গে কথা বলতে বলতে বিবেক অ্যাক্সিলারেটরে পা রেখে দেয় আর এক ঝটকায় গাড়িটাকে গিয়ার ফেলে সোমার দিকে এগিয়ে নিয়ে যায়। সোমা নিজের কাছে গাড়িটাকে আসতে দেখে ও ঘুরে তাকায়। গাড়ি ওকে ধাক্কা মেরে হাওয়ায় ছড়ে ফেলে দেয়। সোমা নিচে পড়ে যায়। বিবেক গাড়ি থামিয়ে দেয় আর সড়কে সোমাকে কষ্ট পেতে দেখতে শুরু করে। বিবেক রাগের চোটে এসে ওর উপর গাড়ি চড়িয়ে দেয় আর গাড়ি চড়ানোর পর নিজেকে পুলিশের থেকে বাঁচানোর জন্য নিজের বড় দাদার হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ওখানে এসে যখনই ও জানতে পারলো যে সোমা বেঁচে যাবে, ব্যাস তখনই নিজের দাদাকে অ্যাক্সিডেন্টের সব সত্যি বলে দেয় আর তার উপর চাপের সৃষ্টি করলো যাতে সে সোমাকে মেরে ফেলে। দাদা, দাদা প্লিজ, আমাকে মা বাবার দিব্যি। দাদা প্লিজ মেরে দাও ওকে, না হলে পুলিশ আমাকে ছাড়বে না। দাদা, মেরে দিচ্ছি, কিন্তু প্রমিস কর যে আজকের পর এরকম কাজ তুই কোনো মেয়ের সাথে করবি না। প্রমিস দাদা, কর প্রমিস, কখনো এরকম করব না। ভাইয়ের জন্য তুমি আমাকে মেরে দিচ্ছ, অথচ ভুলটা তোমার ভাই করেছে। ও আমার ভাই হয়। অংশুমান একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপর সাহস জুটিয়ে সোমাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয় আর ইঞ্জেকশনের প্রভাবে সোমার নিঃশ্বাস থামতে লেগে যায় আর ওর চোখ থেকে জল বেরোতে লাগে আর ও মরে যায়। লাইফ সেভিং মেশিনের গ্রাফ ফ্ল্যাট হয়ে যায়। অংশুমান সোমার শিরা চেক করতে লাগলো আর ফোন বার করে তক্ষুনি বিবেককে ফোন করতে লাগে। হ্যাঁ দাদা বলো। আমি ওকে মেরে দিয়েছি, তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে এই বদমাশ মেয়েটা আমাকে ফাঁসিয়েই দিয়েছিল। তুমি তো সত্যিই ফেঁসে গেছো। দাদা, দাদা এটা কি হচ্ছে? দাদা, দাদা, দাদা এটা কি? মৃত্যুর শাস্তি দেওয়া তোমাদের দুজন ভাইদেরকে এবার আমি মৃত্যুর ঘাটে পৌঁছে দেব। যখনই সময় ইশারা করলো, ওই রুমে রাখা ইনজেকশন, সিজার আর নাইফ হাওয়ায় নিজের থেকে উড়তে শুরু করলো আর দ্রুত গতিতে গিয়ে ওই দুজন ভাইয়ের শরীরে গাঁথা হয়ে গেল আর দুজন ওখানেই মরে যায়। ওয়ার্ডের দেওয়ালে শুধু রক্ত আর রক্ত ছড়িয়ে যায়। দুজনের মৃতদেহ দেওয়ালে ঝুলে রয়ে যায় আর সোমার শরীর আবার বেডে গিয়ে পড়ে যায়। একটা ভাই নিজের ভাইয়ের ভালোবাসার জন্য ওর ভুলের ওপর পর্দা রাখতে গিয়ে নিজের পেশার সঙ্গে ভুল করলো আর অসহায়কে মৃত্যুর শয্যায় পাঠিয়ে দিল। কিন্তু কথায় বলে না, ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। সে ওই মেয়েটার হাতেই ওদেরকে মেরে ন্যায় করে দিল। খারাপের অন্ত চিরকাল খারাপই হয়।
এই গল্পটা চোর রাজুর। ও প্রত্যেক রাতে চুরি করে বেড়াতো, কিন্তু রাত তো সবারই হয়, ওর সাথে ওই রাত অন্য কারোর ছিল। রাত ছিল, কিন্তু পূর্ণিমার রাত ছিল না। চোর রাজু একটা ঘরের জানলা খোলার চেষ্টা করছিল। ওর পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল। ঘরের চারিদিকে বারান্দা আর বাউন্ডারি ছিল। রাজু এই কাজটা একটা লোহার লাঠি দিয়ে করছিল, যেটা ও জানলার নিচের দিক দিয়ে ভেতরের দিকে করে রেখেছিল। রাজু একটা জোরে হাত মারে আর ভেতর থেকে একটা জানালা খুলে যায়। রাজু এদিকে ওদিকে দেখে আর ভেতরে ঝাঁপ দিয়ে দেয়। ভেতরে আসা মাত্রই রাজু জানালা বন্ধ করে দেয়। নিজের ব্যাগ থেকে একটা কালো কাপড় বের করে, তারপর সেটা জানলার উপর রেখে দেয় আর টর্চ জ্বালিয়ে নেয়। কাপড় ঝোলানোর কারণটা এটাই যে যাতে বাইরে আলো না যায়। রাজু যখন কোথাও কিছু পেল না, তখন ও হতাশ হয়ে যায়। আজকের দিনটাই খারাপ যে এই অভাগা ঘরে চুরি করতে এসেছি, কিছুই নেই এখানে। রাজু সিগারেট বার করে আগুন ধরাতে লাগলো। জ্বালানোর জন্য লাইটারের ইউজ করে। চল ভাই রাজু, অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে। এরই সাথে রাজু কাপড় খুলে দেয়, তারপর ব্যাগে রেখে দেয় আর জানলা খুলে দেয়, কিন্তু জানলা আর খুলল না। এই জানলাটা খুলছে না কেন? রাজু আরো চেষ্টা করতে লাগলো, লোহার লাঠি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। কে কে আছে ওখানে? কে? হাসার আওয়াজ শুনে রাজু খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায়। রাজু চারিদিকে টর্চ মেরে দেখে, তখনই একটা অদৃশ্যমান ফোর্স ওকে দ্রুত গতিতে রুমের ভেতরে টেনে নিয়ে যায়। রুমে যাওয়া মাত্রই রুমটা তক্ষুনি বন্ধ হয়ে যায়। রাজু খুব বেশি ভয় পেয়ে যায়। রুমে আসা মাত্রই ওই ফোর্স ওকে ছেড়ে দেয়। সেটা ছাড়া মাত্রই মাটিতে পেছনে ঘষড়ে দেওয়ালে লেগে যায়। টর্চ তখনও জ্বলছিল আর ও বিড়বিড় করতে লাগলো, হে ভগবান, এটা কি হচ্ছে? কোথাও এই ঘর ভুতুড়ে নয় তো? রাজুর ভয় সঠিক ছিল। ওই ঘরটা সত্যিই ভুতুড়ে ছিল। ওই ঘরে একটা আত্মার রাজত্ব ছিল, যে বছর ধরে ওই ঘরে কারো আসার অপেক্ষা করছিল। সেই রাতে তার অপেক্ষা পুরো হয়ে গেছিল। রাজু বারবার রুমে ভয় পেয়ে এদিকে ওদিকে টর্চ মারছিল। দেখো দেখো, তুমি চেকো হও, প্লিজ আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর আর কখনো আসবো না এখানে। তখনই ওখানে একটা মেয়ে এসে প্রকট হয়, যে সাদা কাপড় পরে রয়েছিল, একদম যেন কোনো মৃতদেহ শুকিয়ে গেছে। রাজু তাকে দেখে খুব জোরে চিৎকার করে ওঠে। ভয় পাওয়ার আর চিৎকার করার কোনো দরকার নেই। আমি তোকে ছেড়ে দেব, শুধু তুই আমার দুটো কাজ করে দে। তুমি যা বলবে আমি তাই করব, আমাকে যেতে দাও ব্যাস। প্রথম কাজ, তোমাকে এই লোকটাকে যে হোক করে আনতে হবে, আর দ্বিতীয়, এই মহিলাটাকে এখানে ডাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। পেতনি রাজুকে দুটো ফটোগ্রাফ দিয়ে দেয়। লোকটার ফটোর পেছনে তার অ্যাড্রেস লেখা আছে, আর মহিলাটার ছবির পেছনে তার ফোন নাম্বার লেখা ছিল। দাঁড়াও, তুমি এদেরকে আনতে যেতে পারো, কিন্তু তোমার আসা পর্যন্ত তোমাকে তোমার জায়গায় কোনো কাছের মানুষকে ছেড়ে যেতে হবে। যদি এরকম না করো তাহলে তুমি এখান থেকে কখনো যেতে পারবে না। ফোন কর। রাজু কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে। শেষে ও ফোন লাগালো। হ্যালো রিয়া। চোর রাজুর সব থেকে কাছের মানুষ ওর স্ত্রী ছিল, সেই জন্য ও তাকেই ডেকে পাঠালো। স্ত্রী জানালা দিয়ে ঘরে আর তারপর রুমে চলে আসে। কেন ডেকেছো তুমি আমাকে এই অভাগা জায়গায়? তখনই রাজুর পেছনে ওই পেতনি চলে আসে, যাকে দেখে রিয়া চিৎকার করে ওঠে। তখনই পেতনি ওর মাথা ধরে হাওয়ায় তুলে নেয়।
এটা কি করছো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। ওকে মেরো না, ওকে মেরো না। চিন্তা করিস না, শুধু এটাই দেখছিলাম যে তুই যাকে এখানে ছেড়ে যাচ্ছিস সে সত্যি তোর খুব কাছের কি না। এবার যা, তাড়াতাড়ি ফটোওয়ালা লোকটাকে নিয়ে আয়, যে করে হোক নিয়ে আয়, কিন্তু নিয়ে আয়। আর ওই মহিলাকে ফোন করেই ডেকে নিবি, সে আমার মা। এই ঘরের কথা বললে সে অবশ্যই আসবে। পেতনি ছেড়ে দেয়, রিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক ঠিক আছে, যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব। তুমি শুধু প্লিজ আমার ওয়াইফকে কিছু করো না, আমি এখনই যাচ্ছি। তখনই দরজা খুলে যায় আর ওখান থেকেই জানালাও খুলে যায়। রাজু পাগলের মতো মাঝরাতে ওই লোকটার ঘর খুঁজে বেড়াচ্ছিল। রাজু ফটোতে লেখা অ্যাড্রেস দেখে লোকেদের ঘরের নম্বর চেক করে। ফটোর পেছনে সুন্দরনগর 12/48 লেখা ছিল। একটা জায়গায় টর্চ মেরে দেখে সেখানে 12/36 লেখা ছিল। একটু আগে এগিয়ে যায়, আবার টর্চ মেরে দেখে ওখানে 12/48 লেখা ছিল। তার সাথে লেখা ছিল রামনিবাস। রাজু নিজের ব্যাগ থেকে দেশি বন্দুক বার করলো আর হাতে নিয়ে পেছনে রেখে ভেতরে চলে যায়। বেল বাজায়। দুবার বেল বাজা মাত্রই অর্ধেক ঘুমের ঘোরে একটা লোক বেরিয়ে আসে। আগে বলুন। সুনীল বাবুর সাথে কাজ ছিল। আমি সুনীল, বলুন। নাম কনফার্ম হওয়া মাত্রই রাজু সুনীলের মাথায় দেশি বন্দুকের পেছনের অংশ দিয়ে ঘাত করে দেয়। সুনীল ওর গলায় পড়ে যায়। রাজু নিজের ফোন বার করে আর লেডির সাথে কথা বলতে লাগে। হ্যালো, আমার নাম রাজু। এখন আমি আনন্দনগরের ঘরে বন্দি আছি। আপনি যদি না আসেন তাহলে আমি মরে যাব। রাজু সুনীলকে একটা বাইকে বেঁধে নিয়ে বেরিয়ে যায়। রাজু ওকে জানালা দিয়ে ভেতরে নিয়ে আসে আর টানতে টানতে রুমে নিয়ে যায়। এই না পেতনিদি, যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটা করে দিয়েছি। এবার যেতে দাও আমাকে। ওই মহিলাটাও এসে যাবে। সেও এসে গেছে। একটা লেডি ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসেই সে লাইট জ্বালিয়ে দেয়। কে আছে ভেতরে? কে ফোন করেছিল আমাকে? রুম থেকে আওয়াজ এলো। মা, আমি ডেকেছি তোমায়, আমি নিজেরই রুমে আছি মা। আওয়াজ শুনে মা অবাক আর হতপ্রভ হয়ে যায়। সে দৌড়ে দৌড়ে ওই রুমে চলে যায়। নীলু। রুমে সে রাজু, তার অজ্ঞান হওয়া স্ত্রী আর সুনীলকে দেখতে পায়। ওখানে পেতনিও দাঁড়িয়েছিল। নীলু নাম নেওয়া মাত্রই পেতনি একটা সুন্দর মেয়েতে বদলে যায়। হ্যাঁ মা, আমি তোমার নীলু। তুই কোথায় চলে গেছিলি সোনা? কত খুঁজেছি আমি তোকে। তুমি বেঁচে আছো? কিন্তু আমি তো তোমাকে নিজের হাতে মেরেছিলাম এখানেই। শুনতে পেলে মা? আমার ও হবু বরই আমাকে মেরে দিয়েছিল আর এই খাটের নিচে পুঁতে দিয়েছিল, কারণ আমি একে জবরদস্তি করতে থামিয়েছিলাম। তখনই আমার বিশ্বাসকে চিড়েছিল। এখন আমি ওকে চিড়ে ফেলবো। এবার আমি স্বতন্ত্র মা, এখন আমি স্বতন্ত্র। আসছি মা। এইটুকু বলে নীলু আবার পেতনি হয়ে যায় আর নিজের হাত সুনীলের দিকে বাড়িয়ে দেয় আর মাথাটাকে বাঁকিয়ে দেয়। সুনীল দেওয়ালে গিয়ে চিপকে যায় আর ওর হাত বেঁকে ভেঙে যায়। তারপর পাও বেঁকে ভেঙে যায়। ওর মুখ বেঁকে যায় আর খারাপভাবে ফেটে যায়। পেতনি উধাও হয়ে গেল। ওখানে রুমে মা কাঁদছিল। রাজু অবাক ছিল আর অজ্ঞান রাজুর স্ত্রী ছিল। প্রত্যেক মানুষকে তার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। সেই জন্য বলি, খারাপ কর্ম করার আগে ভেবে নাও, যদি তার পরিণাম তোমাকে ভোগ করতে হয় তাহলে কি সহ্য করতে পারবে? শুনেছিলাম
যে হাজার ভ্রষ্টাচারীদের পালা যখন যখন কোনো ইমানদার পুলিশ অফিসওয়ালাদের হাতে পড়ে যায় তখন তাদের ঘুম নষ্ট হয়ে যায়। কিন্তু এই শোনা কথাগুলো আমি আইএস অফিসার রণসিংহের মধ্যে দেখেছি, যে মুম্বাইয়ে যারা ড্রাগস সাপ্লাই করত তাদের ঘুম নষ্ট করে রেখেছিল, মরার আগেও আর মরার পরেও। টাকা পুরো আছে, পুরো 250 গ্রাম আছে, কিন্তু এটা তুই বিক্রি কোথায় করবি? পুরো মুম্বাইতে আমাদের অলরেডি সেট আছে। ওখানেই, যেখানে কেউ বিক্রি করে না। মানে? মানে বান্দ্রা পোর্ট। পাপ্পু খরা জমিতে ফসল উৎপাদন করতে খুব পছন্দ করে। যে জায়গাটার কথা বলার সময় তুই যে বড় বড় ডায়লগ মারছিস না পাপ্পু সাহনি, এখানে যারা ড্রাগস বিক্রি করে তাদের পেছনে বাঁশ থাকে। আইএএস অফিসারের ভূত আছে ওখানে। জানি রে, ওই আইএএস অফিসার না, যাকে 80-তে মস্তানদের গুন্ডারা বস্তায় ভরে দড়ি দিয়ে বেঁধে ওখানে বান্দ্রা পোর্টের সামনে সমুদ্রের সামনে ছড়ে দিয়ে ফেলেছিল। আরে সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ওই এরিয়াতে গিয়ে যারা যারা ড্রাগস বিক্রি করেছে ওরা লাশ হয়ে তবেই ফিরেছে আমার বন্ধু। হ্যাঁ, এইসব বাজে কথা গো বর্দা, ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। কাজ আমরা ওখান থেকে শুরু করব। বয়সে তোর থেকে আমি অনেক বড়, আমার কথাটা বোঝ, ওদিকে যাস না। ছাড়ো না বর্দা, তুমি শুধু ব্রড স্ট্যান্ডটা দেখো, নোটগুলোর আদান প্রদান দেখো। পুরো পুলিশ ডিপার্টমেন্ট এটাই ভাবে যে বান্দ্রা পোর্টে আইএএস অফিসারের রণসিংহের ভূত রয়েছে ওখানে, সেই জন্য ওরা ওখানে রাউন্ড দিতে আসে না। আর এই সুযোগের লাভ উঠিয়ে আমরা ওখান থেকে সব অপারেটিং করব আর লক্ষ কোটি টাকা কামাবো। এটাই তো আমাদের স্ট্র্যাটেজি দাদা। আসছি। এই দাঁড়া, আমি জানি তুই আজকের পর এখানে কখনো ফেরত আসবি না, তাই এটা রাখ, মরার আগে পুরো মজা নিয়ে নে। থ্যাংক ইউ দাদা। বড় দাদা পরিষ্কার শব্দে পাপ্পুকে বুঝিয়েছিল যে বান্দ্রা ফোর্টে ড্রাগস বিক্রি করা মানে রণসিংহের ভূতের হাতে মারা পড়া, কিন্তু নিজেকে বাহাদুর ভাবে পাপ্পুর খনি ওখান থেকে ডাক দিচ্ছিল। ও কি করেই বা থেমে থাকতো? আরে পাপ্পুদা, কোনো নেশাখোর লোক এখানে আসার জন্য তৈরি হচ্ছে না। হ্যাঁ তো, সবাই বলছে এখানে এলে তাহলে রণসিংহ ওদের মেরে ফেলবে। এখন তো আমাকেও ভয় লাগতে শুরু হয়ে গেছে। আমার এখানে আসা উচিত হয়নি। ভাই, রণসিংহ সত্যি এসে গেলে তখন? আমরা এতক্ষণ ধরে এখানে আছি, কেউ এসেছে? সব বাজে কথারে আমার লেমকা গজা। এখানে কোনো ভূত থাকে না, এই সব মন গড়া গল্প। যাই হোক, এই ভয়ের পরিবেশ বদলাতে একটু সময় তো লাগবে, লাগাবো। কিন্তু ওপেনিং ডেতে বনি তো করতেই হবে। কিছু টাকা আছে পকেটে নাকি খালি ঘুরছিস? আছে তো দাদা, এই যে 355 টাকা। আর আমার কাছে দাদা 150 আছে। যেটা আছে বনির জন্য যথেষ্ট। এটা ধর, এখন এটা বিক্রি কর বা খা। মাল তোদের, পুরো 5000 টাকার পরিষ্কার মাল। মজা কর। চল এবার, কাল নতুন ভাবে ফিল্ডিং করব। ও গড, রণসিংহ! রণসিংহের এলাকায় ড্রাগস বিক্রি করার অপরাধে রণসিংহ তোমাদের 3 জনকে মৃত্যুর শাস্তি শোনাচ্ছে। মৃত্যুর থেকে যদি এতই ভয় পাও তাহলে এখানে সে ড্রাগস বেচা উচিত হয়নি তোমাদের। এবার তোর নম্বর। আজকের গল্প থেকে আমরা এই শিক্ষাই পেলাম, যদি তুমি ভুল কাজ করো তাহলে এক ইমানদার অফিসারের থেকে একটা নয়, দুটো নয়, বরং একটা শহরের দূরত্ব বজায় রাখো, কারণ তারা মরে যাওয়ার পরেও নিজের ডিউটি পালন করে। মানুষ কোনো বিপদে না পড়ে যায় সেই জন্য সাবধান বোর্ড লেখা হয়, আর যেখানে সাবধান বোর্ড লেখা থাকে সেখানে কখনো যাওয়া উচিত নয়। একটা গভীর অন্ধকার রাত ছিল।
একটা ঝাড়ের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে। তখনই ঝাড়কে চিরে একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা বুড়ি ডাইনি বাইরে বেরিয়ে আসে। ও নিজের ব্যাগ থেকে একটা আয়না বার করে আর নিজের চেহারা দেখতে লাগে। ও চেহারায় ভাঁজ কাটা দাগ দেখে রেগে গিয়ে বলে উঠল, এ কি, আমার সুন্দর চেহারায় ভাঁজ কাটা দাগ দেখা যাচ্ছে। মানে যদি আরো কয়েকটা দিন আমি মানুষের রক্ত না পাই তাহলে আমি বুড়ি হয়ে যাব। না না না, এটা হতে পারে না। আমি বুড়ি হতে পারি না, মোটেই বুড়ি হতে পারি না আমি। আমাকে তাড়াতাড়ি মানুষের রক্ত খেতে হবে, তাতে যাই হয়ে যাক না কেন আমাকে মানুষের রক্ত চাই। ডাইনি মানুষের খোঁজে একটা গ্রামে এসে পৌঁছয়, কিন্তু গ্রামে কাকেও দেখতে পেল না। ঘরের সব দরজা বন্ধ পড়েছিল। তখন ও পেছন থেকে কারোর আসার আওয়াজ শুনতে পেল। ও ঘুরে দেখল, তখন ও একটা তান্ত্রিককে আসতে দেখতে পেল। কি ভাগ্য আমার, শিকার নিজে হেঁটে আমার কাছে আসছে। এখন আমি এর রক্ত খাবো আর আবার যুবতী হয়ে যাব। দাঁড়াও, আমার খিদে না মিটিয়ে এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছ? দাঁড়িয়ে যা ডাইনি, আর এই গ্রাম থেকে দূরে চলে যা, না হলে আমি তোকে মোটেই ছাড়বো না। ডাইনিকে মারাটা মুশকিলই নয়, অসম্ভব কাজ। মূর্খ তান্ত্রিক, এখন তুই বাঁচবি না, আর না এই গ্রামবাসীরা। ডাইনি তান্ত্রিকের দিকে এগিয়ে গেল। তান্ত্রিক ছাই বার করে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে আর ডাইনির ওপরে ছড়ে ফেলে দেয়। ডাইনি কষ্টে ছটপট করতে লাগলো আর দয়ার ভিক্ষে চাইতে শুরু করলো। ছেড়ে দাও আমাকে, ক্ষমা করে দাও, আমি কাউকে কিচ্ছু করব না। এমনি তো এখন তুই কারো কিছু ক্ষতি করতে পারবি না। তান্ত্রিক নিজের ব্যাগ থেকে একটা ছোট শিশি বার করে, যার ভেতরে ডাইনি একটা ধোঁয়ার রূপে বন্দী হয়ে যায়। তান্ত্রিক ওই শিশি নিয়ে জঙ্গলের এক কুয়োর কাছে গিয়ে পৌঁছয়। আজকের পর তুই এই কুয়োতে বন্দী থাকবি, যতক্ষণ কেউ তোকে এখান থেকে বার না করে দিচ্ছে। এই রনিত, কি যে কেঁদে বেড়াস? তুই এখানে মুখ ঝুলিয়ে কেন বসে আছিস? আরে আমরা পিকনিকে যাচ্ছি ভাই, কারোর শ্রাদ্ধে নয়। জাস্ট চিল ইয়ার। ভাই, যবে থেকে আমি জানতে পেরেছি যে আমরা যে জঙ্গলে পিকনিক করার জন্য যাচ্ছি সেখানে একটা ডাইনির কুয়ো রয়েছে, আর ওখানে আশেপাশে থাকা লোকেদের কথা মতো যে ওই কুয়োর ডাইনি লোকেদেরকে মেরে নিজের বয়সকাল বাড়িয়ে দেয়, ব্যাস তখন থেকেই আমার কেরোসিন অবস্থা ভাই। আরে গ্রামের লোকেরা মূর্খ হয়, সেই জন্য ওরা সবাই ভূত প্রেত ডাইনির ওপরে আজ অব্দি বিশ্বাস করে। যাই হোক, ঠিক আছে, ডাইনি হোক বা ডাইনির মা, ওর সাথে আমরা করব তাম্মা তাম্মা। কি বন্ধুরা? ঠিক বলেছিস। রনিতের কথাগুলো একদম সত্যি ছিল, কিন্তু ওর বন্ধুরা ওর কথাগুলোর মজা উড়িয়ে খুব বড় ভুল করে ফেলেছিল। এরকম করে সবাই আজকে নিজেদেরকে একটা খুব বড় বিপদে ফেলে দিয়েছিল। জল শেষ হয়ে গেছে, আমি জল নিয়ে আসছি। ভিকি জলের সন্ধানে ঘন জঙ্গল পার করে এগিয়ে চলেছিল। তখনই ও সামনে একটা খুঁটিতে অনেকগুলো বাদুড়কে ঝুলে থাকতে দেখতে পায়, আর তারপর ওই সব বাদুড়গুলো ওখান থেকে যেই না উড়ে চলে গেল,
ভিকি ওখানে একটা বোর্ড ঝুলে থাকতে দেখলো। বোর্ডে লেখা ছিল সাবধান, ডাইনির কুয়ো, এই কুয়োর কাছে যাওয়া একেবারে নিষেধ। আজ পৃথিবী কোত্থেকে কোথায় পৌঁছে গেছে, কিন্তু এই গ্রামের লোকেরা এখনো ভূত প্রেতের কথায় আটকে রয়েছে। ভগবানই জানে এই গ্রামের লোকগুলোর মাথায় কবে বুদ্ধি হবে। ভিকি একটা গাছের ডাল ভাঙে, সেটা বোতলে ভেঙে তার সাহায্যে কুয়ো থেকে জল বার করতে লাগলো। তখনই ওর কানে খুব ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেল। ভিকি আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর এদিকে ওদিকে তাকাতে লাগলো, কিন্তু চারিদিকে শুধু গাছপালা আর বন জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না। ভিকি ঘাবড়ে গিয়ে কে আছে ওখানে? মনে হচ্ছে কোনো বাচ্চাকেই কুয়োতে ফেলে দিয়েছে হবে। আমি আবার ফিরে এসেছি, আমি আবার ফিরে এসেছি। দেখ তান্ত্রিক, আমি আবার ফিরে এসেছি। ওর পেছনে কি হচ্ছে সেটা না জেনে ভিকি জলের বোতল নিয়ে সামনে কারের দিকে এগিয়ে গেল। ও পেছন থেকে এই আওয়াজগুলো শুনে ভয়ে থেমে যায়। তখনই ডাইনির নজর ওর উপর পড়ে যায়, আর তখনই ও ভিকের পেছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায়। ডাইনি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। ভিকি অনুভব করে ফেলল যে কেউ ওর পেছনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। ও একটু ভয় পেয়ে গেল। তা সত্ত্বেও ভয়ে কাঁপছিল ভিকি সাহস করে পেছনে ঘুরে তাকালো, আর খুব খারাপভাবে শক লেগে চোখ খোলা হয়েই রয়ে যায়, যেন ও মৃত্যুকে দেখে ফেলেছিল। কুয়োর ওপরে বাতাসে একটা বুড়ি খুবই মারাত্মক ডাইনি, যে ওকে দেখে জোরে জোরে হেসে যাচ্ছিল। ভিকি প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ও বেশি দূর যেতে পারল না। ডাইনি নিজের লম্বা চুল দিয়ে ওকে ধরে নিজের দিকে জোরে টেনে নিল। আমার থেকে দ্রুত তো অলিম্পিকের খেলোয়াড়রাও দৌড়তে পারবে না, তাহলে তুই আর কি জিনিস রে? হ্যাঁ, কত যুবক আর গরম রক্ত। আজ তো আমি খুব মজা পাবো তোর রক্ত খেয়ে। ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তুমি এই জল খেয়ে নাও। আমি জল নয়, রক্ত খাই। তুই ওখানে ওই বোর্ডে সাবধান লেখা ছিল পড়িসনি নাকি রে? রক্ত চুষে খাওয়া ডাইনি আমি, যে রক্ত খেয়ে যুবতী হয়ে যায়। এবার আমি তোর রক্ত খাবো। হঠাৎ ডাইনির জিভ খুব ধারালো হয়ে যায়, আর একটা ঝটকায় ভিকির মাথা ধড় থেকে আলাদা করে দেয়। ওর ধড় থেকে বেরোনো রক্তটাকে হাতে তুলে খেতে লাগলো। রক্ত খেয়ে ডাইনি একটু যুবতী হয়ে যায়, আর ওর চেহারার ভাঁজ কাটা দাগ একটু কম হয়ে যায়। এই ভিকি কোথায় মরে গেল ভাই? অমিত, মনে হচ্ছে ওই জঙ্গলের ঝাড়ে কিছু আছে, ওই ঝাড়টা খুব জোরে জোরে নড়ে যাচ্ছে। অমিত ওই দিকে তাকিয়ে দেখল, ঝাড়টা একটু নড়াচড়া করছিল না। ও বলল, কোথায় নড়ছে? ওখানে তো কিছুই নেই। ভয় পাস না, বাতাসে নড়ছিল হয়তো। কিন্তু বাতাস তো একটুও বইছে না, দেখ একটাও পাতা নড়ছে না। ভাই তুই খুব বেশি ভয় পাস, কোনো জন্তু হবে, আমাদের দেখে ভয় পালিয়ে গেছে, তুই টেনশন নিস না, চল চিল মারে আর। কিন্তু রনি তো টেনশন নিয়ে ফেলেছিল। বাঁচাও 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 বাবা বাঁচাও। ওর বন্ধু ওকে ছটপট করতে দেখছিল,
অমিত আর সনজিৎ রনিতকে বাঁচানোর জন্য ওর দিকে দৌড়লো। রনিতকে টেনে বাইরে বার করার পুরো চেষ্টা করলো। তখনই হঠাৎ রনিতের শরীর বাইরে বেরিয়ে যায়। এই কারণে অমিত আর সনজিৎ মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর ওরা নিজেদেরকে সামলে নেয় আর ওদের নজর রনিতের দিকে চলে যায়। রনিতের মাথা ধড় থেকে উধাও ছিল। এটা দেখে অমিত সনজিৎ গুরুতরভাবে ভয় পেয়ে যায়। দুজনে কিছু বুঝতে পারতো তার আগেই ঝাড় থেকে ডাইনির চুল বেরিয়ে আসে আর ওই চুলটা ওদেরকে ধরে কুয়োর দিকে টেনে নিয়ে চলে যায়। দুজনে উল্টোভাবে ঝুলে থাকা ডাইনির চেহারা থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল। আজকের এই খাবার খেয়ে আমি খুব খুশি। মানুষ যদি কোনো সাবধানের বোর্ড দেখেও না দেখতে পায় তাহলে তারা তাদের মৃত্যুকে নিমন্ত্রণ করে। সেই জন্য যেখানে সাবধানের বোর্ড থাকবে সেটাকে না দেখার ভান করিবেন না। কে জানে ওখানেও ডাইনির বাস রয়েছে। আছে আর কোন বাপের ছেলে যারা এই সাবধান বোর্ডকে অবমাননা করে আমার কুয়োর কাছে আসতে চায়?